আয়েশ আমার মুখের সামনে ছোট্ট আয়না ধরে রেখেছে, কিন্তু ওর দুই চোখ স্থির হয়ে তাকিয়ে আছে আমার মুখ পানে। কাজল পড়তে পড়তে বারবার খেয়াল করছি আয়েশের গভীর চাহনির দিকে। আয়েশ মুগ্ধ হয়ে আমাকে দেখছে। ওর বোধ হয় পৃথিবীর আর কোনো কিছুরই হুঁশ নেই। ওর দৃষ্টিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আয়েশ আনমনে বলে উঠল, আমার দিবস ও রজনী কাটে তোমার চোখে চেয়ে। আমিও তাকিয়ে আছি আয়েশের মুখের দিকে। ও আমার দিকে তাকালেই আমি বারবার হাজারবার ওর প্রেমে পড়ে যাই। এই মুহূর্তে পৃথিবীর কোনো সৌন্দর্য আর আমাকে মুগ্ধ করতে পারে না। কেননা নির্দিষ্ট কারো মুগ্ধতায় আটকে গেলে আর কাউকে ভালো লাগে না। আয়াস আমার সেই মুগ্ধতা, যার প্রতি ভালো লাগা ভালোবাসা সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো বিশাল। আয়াসের হাতে একটা চিমটি দিয়ে বললাম, হুজুরের বাসা কোথায়, ঠিকানা দিন। আয়াস উহ বলে চিমটি দেওয়া জায়গায় হাত বোলাতে বোলাতে বেশ অবাকের সুরে বলল, কোন হুজুর? বুঝছেন না তাই না? না তো, যে হুজুরের কাছে গিয়ে আমাকে তাবিজ করেছেন। আয়াস ভুরু উঁচিয়ে সন্দিহান ভাবে বলল, কোন হুজুর? আবার কিসের তাবিজ করলাম, বুঝলাম না তো। তাবিজ টাবিজ না করলে এত ভালোবাসলাম কিভাবে? এক বিন্দুও যাকে পছন্দ ছিল না তার জন্য সারাক্ষণ আমার মন উতলা থাকে কেন? এর একটাই কারণ, তাবিজ। আপনি আমায় তাবিজ করেছেন। আয়াস এবার নিচের ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, করেছি তো তাবিজ, আর সেটা হলো ভালোবাসার তাবিজ। এই তাবিজে নিখুঁত ভালোবাসা প্রয়োগ করা হয়েছে। আমি লাজুকভাবে হেসে দিলাম। আসলে বিবাহিত জীবনের মতো সুন্দর জীবন আর নেই, যদি শ্বশুর বাড়ি মনের মতো হয়। আমাকে হাসতে দেখে আয়াস আমার গাল টেনে বলল, শোনো চিরল দাঁতের মেয়ে, তোমার হাসির শব্দে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। এত সুন্দর কেন তোমার হাসি? আমি আবার লজ্জা পেয়ে আবারও হাসলাম। বাইরে থেকে আয়েশের বাবা ডাকছে, মুগ্ধতা তুমি রেডি হয়েছো মা? মাথার ঘোমটা টেনে বাইরে বেরিয়ে বিনয়ের সাথে বললাম, জি বাবা। হাতটা একটু বাড়াও তো মা। বাবার দিকে হাতটা বাড়াতেই বাবা চুপি চুপি আমার হাতে 1000 টাকার 2টা নোট গুজে দিলেন। আমি রীতিমতো অবাক হলাম। বাবাকে বললাম, না বাবা, আমার টাকা লাগবে না। বাবা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, রাখো মা, বাবার বাড়িতে যাবে, তোমার চাচাতো ভাই বোনেরা এসে ধরবে, তোমাকে নিয়ে দোকানে যাওয়ার জন্য বায়না ধরবে, তখন তোমার লাগবে। আয়েশের আম্মা এগিয়ে এসে বড় বড় 2টা ব্যাগ আয়েশের হাতে ধরিয়ে দিল, আর সাথে 2টা টিফিন বক্স। দেখে মনে হচ্ছে তারাই যেন মেয়ে বিয়ে দিয়েছে ও বাড়িতে। এই বাড়িতে যত ফল আছে সব ব্যাগে ভরে দিয়েছে। আয়েশের বাবা সকালে দুপুরে বাজার থেকে ফল, মিষ্টি, মাছ, মাংস কিনে এনেছে ও বাড়িতে পাঠাবে বলে। এই পরিবারটা এত ভালো কেন? তাদের ব্যবহারে মনে হচ্ছে ও বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, যত্নের কোনো ত্রুটি করা যাবে না। আমি আয়েশের আগেই বাড়ির গেটে আসলাম। বাড়ির গেটে এসে দেখি অয়ন সেলফি নিচ্ছে আরোহীর সাথে। কি অবাক করার ব্যাপার, অয়ন আরোহীর কাঁধে হাত রেখে সেলফি নিচ্ছে। দুজনের মুখেই মিষ্টি হাসি, অথচ দুদিন আগেও তারা ছিল বিরোধী পক্ষ। অয়নের মতো লাজুক ছেলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। রাগী, বদমেজাজি, শান্ত সব ধরনের ছেলেরাই একবার হলেও কারো প্রেমে পড়ে। প্রকৃতির নিয়ম হলেও তারা কারো না কারো প্রেমে পড়েই। পুরুষ মানুষ নারীর প্রেমে পড়বেই, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। পুরুষের ধ্বংসের পেছনেও কোনো নারীর খারাপ ভূমিকা থাকে, আবার পুরুষের উন্নতির জন্য কোনো নারীর ভালো ভূমিকা থাকে। অয়ন আরোহীকে আরোহীদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। আরোহীদের বাড়ি এখান থেকে বেশি দূরে না, দুজনে একটা রিক্সাতে উঠে গেল। অয়নের টিউশন নাকি আরোহীদের বাড়ির দিকেই আছে। এরই মাঝে আয়াস বেশ ব্যস্ততার সাথে এসে বলল, মুগ্ধতা, প্রাইভেট কার আসতে 5 মিনিট লেট হবে। আমি আয়াসের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে বললাম, আমি প্রাইভেট কারে যাব না। প্রাইভেট কারে নতুন জামাই না গেলে শ্বশুর বাড়ি থেকে সবাই কিপটা বলবে। কিপটাকে কিপটা ছাড়ার কি বলবে? আয়াস কপাল কুঁচকিয়ে রীতিমতো অবাক হয়ে বলল, আমি কিপটা? এই হ্যালো ম্যাডাম, আমি কোন দিক দিয়ে কিপটা? বউয়ের হাতে আমার মানিব্যাগ থাকে, তবুও আমি কিপটা? কিপটা ছাড়া কি? আমাদের বেবি হয় না কেন? আপনি কিপটা বললেই তো হয় না। ভেবেছেন বেবি হলে আপনার খরচ বেড়ে যাবে? আয়াস ছোট ছোট কাশি দিয়ে দুষ্টু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার। কথা এত ঘুরিয়ে না বলে সরাসরি বললেই তো পারতে। ফুলসজ্জা রাতে তোমার মাথায় গ্যাস্ট্রিক চেপেছিল, তাই হাজবেন্ডের থেকে দূরে ছিলে, এখন কাছে চাইছো। নিট ফুলসজ্জা, তাই না বেবি ডল? রাস্তায় যেন সিন ক্রিয়েট করা লাগে না। কিপটা লোক, সব সময় বাজে কথা। ইস প্রিয়তমা, কি কিউট করে কিপটা বলছো আমায়। এটা আমার জন্য বিশাল বড় খুশির কারণ। আজই আমি আমার নামের সাথে জুড়ে দেওয়া কিপটা পদবি মুছে দেব। কিভাবে? আবারও ফুলসজ্জার খাট সাজিয়ে। এবার শুধু খাট সাজাবো না, ফুলসজ্জাও হবে। তাও আজই হবে, রেডি থেকো। আম্মুদের বাসায় যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমি আম্মুর পাশে ঘুমাবো। ওখানে গিয়ে কিন্তু হুটহাট আমাকে জড়িয়ে ধরবেন না। আম্মুর পাশে ঘুমাবো মানে আমার তাহলে কি হবে? কি হবে আপনার? একা একা বড় বিছানায় আরামে ঘুম দেবেন। শাশুড়ি শিওর তোমাকে তার পাশে নেবে না, বুঝবে জামাই অনেক বছর পর বউ পেয়েছে। ওখানে গেলে কিন্তু আমার সাথে বেশি কথা বলবেন না। বাবার সামনে আমার খুব লজ্জা করবে। এক ঘরে ঘুমালে সকালে উঠে আরো বেশি লজ্জা করবে। বাবা কি না কি ভাববে। বাবারা এসব ভাবে না পাগলি। আয়েশের দিকে একটু বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, শুনুন, প্রাইভেট কারকে ফোন দিয়ে না বলুন না। তাহলে কিসে যাব? সামনে একটা ভ্যান পেয়ে ভ্যানওয়ালাকে ডাকলাম, ভাই যাবেন? ভ্যান চালক এগিয়ে এসে বলল, জি যাব। আমি আয়েশের দিকে তাকিয়ে বললাম, আমি এই ভ্যানে যাব। ভ্যানের পেছনে খোলা হাওয়ায় আপনার হাত ধরে বসে যেতে ভীষণ ভালো লাগবে। প্রকৃতি দেখা যাবে। ভ্যানে বসে যা উপভোগ করা যায় তার কোনো কিছুতে দেখা যায় না। আয়াস সম্মতি জানিয়ে বলল, ইস বউটা কি রোমান্টিক হয়ে গেছে।
তবে তোমার চুল খোলা রাখবে, খোলা চুলে বাতাসে চুল উড়বে, আমার মুখে পড়বে, তোমার ঘ্রাণ নিতে পারবো। আয়েশকে চিমটি কেটে বললাম, ভ্যান চালক আছে এখানে, নির্লজ্জ ভাববে আমাদের। আর এই গরমে চুল খোলা, এত রোমান্টিক হতে পারবো না আমি। পারলে টাক হয়ে যেতাম, গরমে অসহ্য লাগে চুল। টাক হওয়ার কথা শুনে আয়েশ খুব জোরে হেসে দিল আর বলল, এত গরম তোমার? আগামী মাসে স্যালারি আর ব্যাংক থেকে টাকা তুলে এসি লাগিয়ে দিব। আবারও বললাম যে কিপটা আপনি। আয়েশ আবারও হেসে বলল, তাই না? আজ রাত হোক, দেন প্রুভ হবে কে কিপটা। নিজের বিপদকে নিজেই ডাকলাম, বুঝলাম না তো। জিনিসপত্র ভ্যানে তুলে আমাকে উঠতে বলল। ভ্যানের পেছনে দুজনে বসলাম, পা দোলাতে দোলাতে চারদিক দেখতে দেখতে যাচ্ছি। এরই মাঝে হঠাৎ এক ঝাঁক বাতাস এলো কোথা থেকে। আমি নিজের খোপা করা চুল খুলে দিলাম আয়েশের ইচ্ছে পূরণের জন্য। সাথে সাথে এলোমেলো বাতাসে চুল উড়ে আয়েশের চোখ মুখ ছেয়ে গেল। আয়েশ মৃদু হাসলো, তৃপ্তির হাসি ওর মুখে। আমার গরম লাগছে ভেবে আয়েশ আমার চুলগুলো গুছিয়ে খোপা করে দিল আবার। ভ্যানের পেছনে প্রিয় মানুষের আঙুলের ভাঁজে আঙুল রেখে পথ চলার মতো চমৎকার অনুভূতি আর কিছুতে নেই। আয়েশ আমার কাঁধের ওপর দিয়ে হাত দিয়ে আমার কাঁধ ধরে রেখেছে। সন্ধ্যার আগে আগেই আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। আমার প্রিয়, ভীষণ প্রিয় এই বাড়িটা। এই বাড়িকে ঘিরে আমার অনেক অনুভূতি। ভ্যান বাড়ির সামনে থামলেই শ্রুতি এগিয়ে এলো। আয়েশের হাত ধরে শ্রুতি বাড়ির ভেতর নিয়ে গেল। আম্মু বাবা এগিয়ে এলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দীর্ঘদিন পর নিজের রুমে প্রবেশ করলাম। আলাদা একটা প্রশান্তি ফিরে পেলাম এই রুমে প্রবেশ করে। সবকিছু আগের মতোই গোছানো আছে। আমার পড়ার টেবিল আগের মতোই গোছানো আছে। আমার অ্যাকোরিয়ামের মাছগুলোর অনেকগুলো বাচ্চা হয়েছে। অ্যাকোরিয়াম ভরে গেছে মাছে। আমি চারদিক ঘুরে ঘুরে দেখছি। অ্যালোভেরার যে চারা গাছটা লাগিয়েছিলাম তার থেকে আরো 7টা চারা গজিয়েছে। গোলাপ গাছে কড়ি এসেছে, বেলি গাছেও ফুল ধরেছে। বরং আগের থেকে সব আরো ভালোই হয়েছে। আশেপাশের বাড়ি থেকে অনেক মানুষ এসে ভিড় করেছে আয়েশকে দেখার জন্য। সবাই আমার সাথে 2-1 মিনিট করে কথা বলে আয়েশকে ঘিরে দাঁড়িয়েছে। বেচারা উঠোনে দাঁড়িয়ে ভালো আছে বলতে বলতে গাল ব্যথা করে ফেললো। শ্রুতি তো আয়েশের হাতই ছাড়ছে না। যে আসছে সেই বলছে জামাইয়ের মিষ্টি খাবো। আম্মু সবাইকে প্যাকেট খুলে খুলে মিষ্টি দিয়ে যাচ্ছে। শুধু যে নতুন বউয়েরই অস্বস্তিতে পড়তে হয় তা নয়, নতুন জামাইকেও দেখছি ভালোই অস্বস্তিতে পড়তে হয়। আজ বুঝুক আয়েশ কেমন লাগে। বাড়িতে মানুষ গিজগিজ করছে। আমাদের বংশের যত মানুষ আছে সব এসে ভিড় করেছে। আমার বিয়ে যেহেতু খালামণিতে বাসা হয়েছিল, তাই আমাদের বংশের কেউ বিয়েতে উপস্থিত হতে পেরেছিল না। কিন্তু আজ এই বাড়ি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। রঙিন কাগজ দিয়ে বাড়ি সাজানো হয়েছে। বাইরে বাবুর্চি রান্না করছে। আজ বাবা সবাইকে খাওয়াবেন। ওপাশে চাচাতো ভাইয়েরা খাসি জবাই করেছে। গরুর মাংস 1 মণ কিনে এনেছে। রোস্ট, পোলাও, ডিম, ডাল, ভাজি সবই হচ্ছে। বাড়িতে সবার মাঝে ভীষণ আনন্দ আর ছুটাছুটি দেখছি। আম্মু আয়েশের গলায় একটা চেন পরিয়ে দিল। এটা কি তার জামাই বরণ হলো? দীর্ঘদিন পর বাড়িতে এসেও দেখছি আমার থেকে আয়েশের গুরুত্ব এ বাড়িতে বেশি। সবাই আমার থেকে বেশি আয়েশের আপ্যায়ন করছে। পাড়া থেকে যে আসছে সেও আয়েশকে ঘিরে রেখেছে। আম্মু আর বাবা জামাই অন্তপ্রাণ, শুধু জামাই জামাই করছে। যে আসছে তাকেই পরিচয় করাচ্ছে। আম্মু আর বাবার মুখে এত আনন্দ আমি এর আগে কখনো দেখিনি। এত সুখ অনুভব করছেন তারা, যা দেখে আমিও ভীষণ মানসিক তৃপ্তি পাচ্ছি। কিছুক্ষণ পর আরোহী আর অয়ন খালামণি আর খালুর সাথে হাজির। মামাদের বাড়ি থেকেও লোকজন এসেছে। আজ বোধহয় সবাই ভীষণ খুশি। আম্মুকে পাশের বাসার এক দাদি বলছে, বোমা এবার তো একটা বাচ্চা নাও, একটা মাত্র মেয়ে তোমার। আর একটা সন্তান না হলে কি হয়? ছেলে না হলে কে দেখবে তোমাদের? বুড়ির কথা শুনে রাগ আমার চরম পর্যায়ে চলে গেল। আম্মু এখন জামাইয়ের সামনে বাচ্চা নেবে? আর একটা মাত্র মেয়ে মানি? আমি কি বানের জলে ভেসে এসেছি? একটা মাত্র মেয়ে উনি কাকে বোঝালেন, আমি নাকি শ্রুতি? আম্মুর যদি বাচ্চার শখ হয় নিতেই পারে, তাই বলে ছেলে নেই কে দেখবে এই কথার উপর ভিত্তি করে কেন নেবে? আমি দেখবো আমার আব্বু আর আম্মুকে। আম্মু বলল, আস্তে চাচি আম্মা, জামাই শুনতে পাবে। আমার বাচ্চার দরকার নেই, আমার 2 মেয়েই আমার সব। আম্মুকে খালামণি ডাকলো আর আম্মু চলে গেল। আর 2জন মহিলা বলাবলি করছে এই মেয়েকে বিয়ের দিন সাথে করে নিয়ে এসেছিল। সেই মেয়ের জন্য দেখো কত কি করছে। মানুষ জানাজানি হবে বলে সারা জীবন বাসায় বাসায় বেরিয়েছে। একবারে মেয়ে বড় হলে বাড়িতে এসেছে। মেয়েকে এখানে রেখে মানুষ করেনি, মেয়ে যাতে কিছু জানতে না পারে। কথাগুলো শুনে ভীষণ খারাপ লাগলো আমার। আমার আম্মু আমাকে তার বিয়ের দিন সাথে করে নিয়ে এসেছিল। এমন কিছু কথা আগেও শুনেছি। আচ্ছা, এই কথা যদি সত্যি হয়েও থাকে, তাহলে আয়েশদের এলাকার মানুষ কিভাবে জানে? আয়েশদের বাসার পাশের ওই মহিলা কিভাবে জানলো? আমাকে খুঁজে বের করতেই হবে কি সেই ঘটনা। বাসার পাশের এক চাচি আম্মাকে জিজ্ঞাসা করলাম গল্পে গল্পে, চাচি আম্মা, আম্মু আর বাবার বিয়ে হয়েছিল কত সালে তুমি জানো? খুব কৌশলে জিজ্ঞাসা করলাম। চাচি আম্মা বলল 2004 সালে। আমি আমার শিশু কার্ড আমার নানুর বাক্সে একদিন দেখেছিলাম আমার জন্ম 2003 সালে, কিন্তু জন্ম নিবন্ধনে 2004 সালই আছে। শুনেছি বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল।
হতেই পারে তারা গোপনে বিয়ে করেছিল, পরে সামাজিকভাবে বিয়ে হয়েছে, নাকি তাদের কোনো ভুলে আমার জন্ম হয়েছিল। ছিছি, এসব কি ভাবছি আমি? যে কোনো সন্তানের কাছে মা বাবার অতীতের এমন ঘটনা কষ্ট দেবে, ভাবাবে, কিন্তু আমি এসব ভাবতেই চাই না, আর কিছু জানতেও চাই না। আমি যে এসব জেনেছি আম্মু আর বাবাকে কখনো বুঝতে দেওয়া যাবে না। আমি চাই না মা বাবার অতীত ঘেটে তাদের কোনো লজ্জা দিতে, কিন্তু আয়াস যদি কখনো জানতে পারে, ও কিভাবে নেবে ব্যাপারটা? আয়াসের কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছে। না না, আয়াস খুব ভালো ছেলে, আয়াস সব জানলেও আমাকে ভুল বুঝবে না। মাথাটা কয়েকবার ঝাঁকিয়ে নিয়ে মাথা থেকে এসব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। নিজের রুমে চুপচাপ বসে আছি, আর কি ভাবছি জানি না। এমন সময় বাবা এসে আমার মাথায় হাত রাখলেন। বাবার দিকে অসহায় চোখে তাকালাম। বাবা আমাকে বললেন, মা, তুমি কি আয়াসের সাথে ভালো আছো? তোমার বিয়ে আসলে ওভাবে আমাদের দেওয়া উচিত ছিল না। এই 2.5 মাস আমি আর তোমার আম্মু ঠিকভাবে ঘুমাতে পারিনি তুমি ভালো আছো কিনা এটা ভেবে। আমি যে আয়েশের সাথে ভীষণ ভালো আছি সেটা বলতে আমার একটুও বাধলো না। সাথে সাথে হেসে দিয়ে বললাম, বাবা, আমি ভীষণ ভালো আছি। কতটা ভালো আছি তোমার কল্পনার বাইরে। সত্যি তো মা? হ্যাঁ বাবা, সত্যি আমি ভীষণ ভালো আছি। সেদিনের জন্য সারা জীবন কৃতজ্ঞ বাবা। আসলে মা বাবার থেকে বেশি ভালো কেউ সন্তানকে বাসতে পারে না। বাবা আমার কপালে চুমু খেয়ে বললেন, আয় তো আমি তোর চুলে বিলি কেটে দেই। বাবা, আমার চুলে অনেক দিন তুমি তেল লাগিয়ে দাও না, আজ আমার চুলে তেল মাখিয়ে বেঁধে দাও। বাবা আমার চুলে তেল লাগিয়ে দিতে দিতে অনেক গল্প করছেন। ছোটবেলা থেকে বাবা আমাকে ভীষণ আদর করেন, চুল বেঁধে দেন, তেল লাগিয়ে দেন। আমি ভীষণ তৃপ্তি পাই বাবার এই যত্নগুলোতে। বাইরে খাওয়া দাওয়া শেষ, সবাই শাড়ি হাতে নিয়ে খেতে এসেছে। অনেকগুলো শাড়ি হয়ে গেল এক সন্ধ্যায়। কেউ কেউ রাইস কুকার বা প্রেসার কুকারও নিয়ে এসেছেন। আস্তে আস্তে বাড়িটা ফাঁকা হয়ে গেল। সবাই খেয়ে যে যার বাড়িতে চলে গেল। হঠাৎ আমার মনে পড়লো আমার ঘরে অভি আর আমার কিছু ছবি আর চিঠি আছে। আয়াস যদি দেখে ফেলে অন্য কারোর সাথে আমার ছবি আছে, ও ভীষণ কষ্ট পাবে। আমি রুমে গিয়ে ড্রেসিং টেবিল খুলে কাপড়ের ভাঁজ থেকে ছবিগুলো বের করলাম। শরীরের মাঝে ঘিন ঘিন করছে অভির সাথে নিজের ছবি দেখে। এমন সময় আয়াস এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে আমি ভয়ে কেঁপে উঠলাম। আয়াস যদি আবার ছবিগুলো দেখে ফেলে? আমি চাই না আয়াস দেখুক এগুলো। আয়াস দূর থেকে শুনেছে আমার রিলেশনের কথা, কিন্তু সেটা আমার অতীত। আর সেই অতীত আমি আয়াসের সামনে এনে ওকে কষ্ট দিতে চাই না। কি করব বুঝে উঠতে পারছি না। আয়াস আমার ঘাড়ে নাক ডুবিয়ে মৃদু মৃদু কণ্ঠে বলছে, আমার বউটা এখানে বসে কি করছে? এই বাড়িতে আসার পর আর বউয়ের মুখটাও একবার দেখতে পেলাম না। আহ, কি সুগন্ধি তেল মাখিয়েছে চুলে, ঘ্রাণে আমার সারা শরীর মম করছে। আমি জানি আয়াস ইজিলি আমাকে ছাড়বে না, সহজে যাবে না ও। টেনশনে খুব জোরে রিয়াক্ট করে ফেললাম। আয়াসকে খুব জোরে ঝাড়ি মেরে ফেলে দিলাম। ভীষণ রেগে আর বিরক্ত হয়ে বললাম, সব সময় এসব ভালো লাগে না, আপনাকেও বুঝতে হবে আমার সব সময় এমন রোমান্টিকতা পছন্দ নয়। আয়াস কিছুই না বলে মন খারাপ করে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আয়াস রুম থেকে বেরিয়ে যেতেই আমি সমস্ত ছবি আর চিঠিগুলো পুড়িয়ে ফেললাম। মনে হলো অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্তি পেলাম। তবে আয়াসের সাথে কি খুব বেশি রিয়াক্ট করে ফেললাম? তো এই পর্বটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।